তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের মাধ্যমে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। তানজিদের 50 এ জয় আরও সহজ করে দিয়েছে। কেমন গেল বাংলাদেশ আয়ারল্যান্ডের সিরিজ, এ নিয়েই কথা বলবো আমি আব্দুল্লাল হুসাইন। আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। তারেক ভাই, আপনার কাছে প্রথমেই প্রশ্ন, এই বাংলাদেশ আয়ারল্যান্ডের এই যে সিরিজটা, এটা কেমন গেল? অবশ্যই ভালো গেল। আমি যদি শুরু করি যে টেস্ট সিরিজ থেকে, মানে সিরিজ বলতে তো টেস্ট টি-20 দুটো সিরিজ মিলে টেস্টে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করেছি এবং আপনি জানেন যে মুশফিকুর রহিমের ১৭তম টেস্টের সিরিজ ছিল এটি। সে কারণে আসলে বছরের শুরু থেকে আমি বলবো যে সময় সিরিজের সূচিটা হয় তখন থেকেই এই সিরিজের জন্য একটা অপেক্ষা ছিল, একটা ভিন্ন মানে বিশেষ কারণে এই সিরিজটা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ছিল। এটা তো টেস্টের কথা বললাম, আর একটা হচ্ছে যে টি-20 সিরিজটা বিশেষভাবে একটা দেখার বিষয় ছিল এই কারণে যেটা একটা বছরের শেষ বাংলাদেশের, এবং আপনি জানেন ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, তার আগে এটা বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-20। তো এই সিরিজটা বাংলাদেশ কীভাবে খেলে এবং অন্য আগের ম্যাচগুলোতে যে ভুল ত্রুটিগুলো ছিল, যে জায়গাগুলো ভরাট করার ছিল, সেগুলো করতে পারি কিনা সেটা একটা পরীক্ষা ছিল এই টেস্টটা। তো আমি বলবো যে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে, ওরা 180 রান করলো, 180 তাড়া করতে যে আমরা ম্যাচটা হারলাম, ওরা মাত্র 4 উইকেট সেটা করলো। তো ওই ম্যাচটা আসলে খুব হতাশাজনক একটা অনুভূতি দিয়েছিল আমাকে ব্যক্তিগতভাবে, যে আসলে টি-20 বিশ্বকাপ আমরা খেলতে যাবো, তার আগে ঘরের মাঠে আমরা আয়ারল্যান্ডের সঙ্গে পারছি না, বোলাররাও ব্যর্থ, মাত্র 4 উইকেট ফেলতে পেরেছিল ওদের, ব্যাটিং করতে আমরা পারিনি। তো প্রথম ম্যাচে হারলে যেটা হয়, পরের 2 ম্যাচ জিততে হবে, এটা একটা বাধ্যতামূলক সিরিজ জয়ের জন্য, এবং আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে অবশ্যই। তো সেইটা বাংলাদেশ খুব ভালো কামব্যাক করেছে। আপনি জানেন যে সেকেন্ড ম্যাচে আমরা 170 রান তাড়া করে জিতেছি, এবং আজ 8 উইকেটে জিতলো বাংলাদেশ। 117 রানের লক্ষ্য ছিল, সেটি লক্ষ্য যখন ছোটো হয়, আপনার শুধু ম্যাচ জিতলেই হয় না, খুব মানে সহজে ম্যাচটা জিততে হবে যদি আপনি ডিফেন্সটা দেখাতে চান মানুষকে যে আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের গুণগত পার্থক্যটা। তো সেটা আমার মনে হয় বাংলাদেশ পেরেছে 8 উইকেটের জয়, এবং আপনি জানেন যে 14তম ওভারের মধ্যে বাংলাদেশ জিতে গেছে। 3টি ম্যাচের মধ্যে খেলোয়াড়রা পারফর্ম করেছেন। যদি আপনি যেটা বললেন যে প্রথম ম্যাচে হেরেছে, ব্যক্তিগত পারফরমেন্সে আপনি কাকে এগিয়ে রাখবেন? এই কাউকে এগিয়ে রাখতে পারলে ভালো লাগতো, যে একটা সিরিজে আমরা 3 ম্যাচের একটা সিরিজে কোনো একজন বিশেষ ব্যাটসম্যান বা বোলার ডমিনেট করে ম্যাচটা জিতিয়ে সিরিজটা জিতিয়েছে বাংলাদেশকে, এরকম যদি হতো ভালো লাগতো। এটা আসলে আমরা সেভাবে দেখিনি। প্রথম ম্যাচটা আপনি জানেন তৌহিদ হৃদয় একাকী লড়ে গেলেন, 83 রান ইনিংস খেলেছিলেন, ভালো 50 ছিল। পরের ম্যাচগুলো তো আমরা দেখেছি যে এক ম্যাচে এক ব্যাটসম্যানের কাছ থেকে আমরা রান পেয়েছি। পারভেজ যেমন কিছুটা ধারাবাহিক আমি বলবো ছিলেন। সাইফের ব্যাটেও রান দেখেছি, কিন্তু ইনিংস বড় করতে পারেননি, বাট যে সময় উনি নেমেছেন বা যে সময়ের প্রয়োজনীয়তা যেটুকু ছিল এটুকু উনি করে দেখেছেন। লিটন ভালো খেলেছেন। তো এইভাবে আসলে এক ম্যাচে এক একজনের কাছ থেকে আমরা পারফরমেন্স দেখেছি। মুস্তাফিজ এক ম্যাচে ভালো বোলিং করেছেন, আজকে রিশাদ দুর্দান্ত বোলিং করলেন, 3 উইকেট পেলেন। বাংলাদেশের জয় যদিও ম্যান অফ দ্য ম্যাচ তিনি হননি, বাট বাংলাদেশের জয় তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সব মিলিয়ে আমি বলবো যে বিচ্ছিন্নভাবে আসলে পারফরমেন্সগুলোকে দেখা যায়, ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গাতেই। তো এটা যেমন আপনার প্রশ্নের আমি সন্তোষজনক উত্তর দিতে পারছি না যে খুব এককভাবে কেউ বিরাট কিছু করে দিতে তা নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিভিজুয়ালি আমি বলবো যে প্রত্যেকটা ব্যাটসম্যান বা বোলারেরই যখন ইন্টারন্যাশনাল ম্যাচে তারা পারফর্ম করে, 1 ম্যাচ হোক 2 ম্যাচ হোক, সেটা কিন্তু তার কনফিডেন্সটাকে বুস্ট আপ করে। তো ওয়ার্ল্ড কাপের আগে আমি মনে করবো যে এইভাবে যদি আপনি দেখেন যে এককভাবে একজনের আত্মবিশ্বাস চূড়াই গেল না ঠিকই, কিন্তু অনেকের মধ্যে সেটা দলগত যে পারফরমেন্স, ওই জায়গাটার দিক থেকে আমি এটা পজিটিভনেস দেখছি। আচ্ছা, এই তো ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ, এর মাঝে তো আসলে আন্তর্জাতিক কোনো ম্যাচ ওরকম নেই। তো এই মাঝের সময়টা আসলে বাংলাদেশ নিজেকে প্রস্তুত করার জন্য কি করতে পারে? দেখেন, এটার সামনে বিপিএল একমাত্র আমাদের জায়গা, আমাদের কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি নেই, আগেই বলেছি। সো বিপিএল দিয়েই বাংলাদেশকে জায়গা করতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে বিপিএলে খুব বড় মাপের বিদেশি ক্রিকেটার হয়তো আমরা দেখবো না, অন্তত আমরা নিলাম থেকে আমরা খুব বড় নাম দেখছি না এখন পর্যন্ত। যদি সরাসরি সাইনিংয়ের মাধ্যমে টিমগুলো আনে বড় প্লেয়ারদেরকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইন হবে যে তাদের সঙ্গে খেলা, তাদের বিপক্ষে বোলিং করা, ব্যাটিং করা, এদিক দিয়ে। তবে আমি আর একটু পেছন ফিরে যাই, এই বছরের এশিয়া কাপ, সেপ্টেম্বর অক্টোবর যে এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপ থেকেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ মুখী একটা চিন্তা ছিল বাংলাদেশের, যে আমরা এশিয়া কাপ প্রো টি-20 হয়েছে আপনি জানেন। এরপর আমরা কিন্তু সেখান থেকে আজকে পর্যন্ত 15টা টি-20 ম্যাচ খেলেছি। 15টা টি-20 ম্যাচে আমরা ম্যাক্সিমাম জিতেছি, আমরা 8টা জিতেছি, 7টা ম্যাচ হেরেছি, এবং এই বছরটায় আমরা সর্বোচ্চ টি-20 ম্যাচ জিতেছি আমাদের রেকর্ডে 14টা ম্যাচ। কিন্তু আপনি যদি এশিয়া কাপ, যেখান থেকে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটাকে ফোকাস করলাম যে আমরা এখন থেকে টি-20 খেলবো, এশিয়া কাপ ইটসেলফ ওয়াজ এ টি-20 টুর্নামেন্ট,
তখন থেকে আমরা কিন্তু বড় দলের বিপক্ষে জয় পাইনি। আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছি, ইন্ডিয়া পাকিস্তানের কাছে এশিয়া কাপে হেরেছি, শ্রীলঙ্কার সঙ্গে একটা গ্রুপ পর্বে একটা জিতেছি, পরে আবার হেরেছি। আমাদের জয়গুলো আফগানিস্তানের বিপক্ষে ছিল। আফগানিস্তান ডেফিনেটলি ভালো টিম, আমি ওদেরকে ছোটো টিম বলবো না, ডেফিনেটলি টি-20তে ভালো টিম। তাদের সঙ্গে শারজে আমরা 3-0 সিরিজ জিতলাম, এটা বিগ অ্যাচিভমেন্ট ছিল। এর বাইরে আমরা বিশেষ করে ওয়ার্ল্ড কাপে যাদের সাথে খেলবো, ইংল্যান্ডকে আমরা পাইনি, ওয়েস্ট ইন্ডিজ আমাদের গ্রুপে আছে, এই দুটো বড় দল, এর বাইরে ইটালি আর নেপাল। তো ওদের এরকম বড় দলের সাথে আমাদের জয়ের এক্সপিরিয়েন্সটা রিসেন্ট পাস্টে কম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা হেরেছি, তো এইটা আমার মনে হয় যে একটা ল্যাকিংস থাকবে, যে বড় দলের সঙ্গে জিতে মানে জয়ের অভ্যাসটা নিয়ে আপনি ওয়ার্ল্ড কাপে যাওয়া। বাট এখনও অনেক টাইম আছে এবং বিপিএলটা একটা কার্যকর টুর্নামেন্ট হতে পারে বিশ্বকাপের আগে টি-20 প্র্যাকটিসের জন্য। এখন এটা ডিপেন্ড করে আমাদের প্লেয়াররা টুর্নামেন্টে কীভাবে কাজে লাগাচ্ছে। আমি চাই যে এই টুর্নামেন্টটা আমাদের প্লেয়ারদের আলোয় আলোকিত হোক। বিদেশে অনেক প্লেয়ার আসবে, অনেক সময় দেখা যায় ছোটো প্লেয়ার এসব টি-20 রাজা হয়ে যাচ্ছে বাংলাদেশে, ওটা যাতে না হয়। আমাদের প্লেয়াররা যারা কারেন্ট খেলছেন এবং ফর্মে আছেন তারা সেটাকে আরেকটু উপরে নিয়ে যাবেন বিপিএলে, তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিসটা ভালো হবে বলে আমরা মনে করতে পারবো। শেষ একটা কোশ্চেন করতে চাই, আপনি যেটা বললেন যে শেষ কয়েক মাস কিংবা একটা সময় ধরে এই বড় দলগুলোর বিপক্ষে যে জয়ের অভ্যাস সেটা বাংলাদেশের তেমন একটা নেই। এই দলটাও তো আসলে তরুণ একটা দল, মানে এখানে অনেক তরুণ রয়েছে। তো এই বিশ্বকাপে খেলার জন্য আসলে তাদের উপর কতটা নির্ভর করা যায় তরুণদের উপর? অবশ্যই নির্ভর তো করতে হবে, আমাদের হাতে তো এটা টিমই আছে এবং বয়সে হয়তো তরুণ, কিন্তু তাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু আমাদের অনেক দিন ধরে খেলছেন। তারা এখন আর টি-20 এত বেশি খেলা হচ্ছে, তো সব কিছু মিলিয়ে এরা অবস্থা তৈরি হয়ে যায়। আর টি-20 কেমিস্ট্রিটা তারা সবাই জানেন। এখন পুরনো যারা ছিলেন অভিজ্ঞ প্লেয়ার তারা তো সবাই চলে গেছেন, রিটায়ার করে ফেলেছেন বা খেলছেন না। সো ওদিকে তাকায় তো আর লাভ নাই, আপনার হাতে যে টিমটা আছে সেটা নিয়েই কাজ করতে হবে। এবং ডেফিনেটলি এই টিমে সম্ভাবনার প্লেয়ার আছেন, আমি কয়েকটা নাম তো বললামই আপনাকে, রোহিত হৃদয় আছেন, পারভেজ হাসান ইমন আছেন, লিটন দাস আছেন ক্যাপ্টেন, মুস্তাফিজ আপনি জানেন আইপিএলে তার কী অবস্থা। তো সব কিছু মিলে আমাদের টি-20 টিম ভালো, অ্যাবিলিটি তাদের আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং বিভিন্ন সময় আমরা সেটার তাদের মধ্যে দেখি। বিষয়টা হলো যে আসল জায়গায় বড় টুর্নামেন্টে বড় জায়গায় যে সে অ্যাবিলিটি অনুযায়ী খেলতে পারে, তাহলে হয়তো বা আমরা ভালো করতে পারি, কোনো অবিশ্বাস্য কিছু হবে না সেটা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ আয়ারল্যান্ডের যে টি-20 সিরিজ সেটি নিয়ে। এরকম প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে হাজির হব বড় বড় ঘটনা নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলোর বিশ্লেষণ করব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।